আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা ভাইরাসের কারণে আমাদের গোটা বিশ্ব যখন স্থবির হয়ে আছে, তখন শিক্ষা ব্যবস্থায় যাতে কোনো সমস্যা না হয়, যাতে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে তোমাদের পড়াশোনাটা এগিয়ে যায়, সেই লক্ষ্যে সরকার কর্তৃক সিদ্ধান্ত এবং আমাদের সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমিনা ফেরদৌস, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে তোমাদের মাস্টার্স শেষ করবে সংশোধন ও সংশোধনমূলক সেবা কার্যক্রম থেকে চতুর্থ অধ্যায়ের একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেরোল কর্মকর্তার ভূমিকা ও গুণাগুণ আলোচনা করব। পেরোল কর্মকর্তার ভূমিকা ও গুণাগুণ আলোচনা করব। যেহেতু তোমরা মাস্টার্সের স্টুডেন্ট, তোমাদের লেখার স্কিল অনেক বেশি থাকতে হবে, দক্ষতা ভালো থাকতে হবে, তোমাদের জানার আগ্রহ থাকতে হবে। এবং একটা বিষয় খেয়াল করে দেখবা যে অনার্সে যখন তোমরা পরীক্ষা দিয়েছো, ফাইনাল পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলোতে দেখা গেছে যে প্রশ্নটা ডিরেক্ট না এসে ইনডাইরেক্ট ভাবে অনেক সময় প্রশ্ন আসে। যেমন মনে করো এখানে এই প্রশ্নটার কথা যদি আমরা আলোচনা করি, এখানে দেখা যায় যে পেরোল কর্মকর্তার ভূমিকা ও গুণাগুণ আলোচনা করো। এখানে দেখো পেরোল কর্মকর্তার যে ভূমিকা, সেই ভূমিকাটাকে কাজ হিসাবে বর্ণনা করা হয়। এমন ভাবে প্রশ্ন আসতে পারে যে পেরোল কর্মকর্তার কাজ কি কি, পেরোল কর্মকর্তা কি কি কাজ করে থাকে, এভাবেও আসতে পারে। অথবা গুণাগুণ বা কি কি গুণাবলী রয়েছে, পেরোল কর্মকর্তার কি কি গুণাবলী রয়েছে। তো এর আগে তোমাদের সাথে একটু আলোচনা করব পেরোল সিস্টেম নিয়ে। বিগত ক্লাসগুলোতে তোমাদের সাথে পেরোল সিস্টেম নিয়ে, পেরোলের বিভিন্ন বিষয় নিয়ে তোমাদের সাথে পেরোলের গুরুত্ব, পেরোল এবং প্রবেশনের পার্থক্য, বিভিন্ন প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা যে টপিকটা, সেটা আবারও একটু পুনরায় আলোচনা করছি। সেটা হচ্ছে পেরোল কি। পেরোল হচ্ছে অপরাধ সংশোধনের একটা অন্যতম একটা পদ্ধতি। হ্যাঁ, এখানে কি করা হয়, অপরাধী যারা থাকে তাদের চরিত্র সংশোধনের জন্য শর্ত সাপেক্ষে, মানে শাস্তি স্থগিত রেখে শর্ত সাপেক্ষে পেরোল কর্মকর্তার তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়। ঠিক আছে? এবং এক্ষেত্রে ব্যক্তির চরিত্র সংশোধনের সুযোগটাই প্রাধান্য পায়। তো এক্ষেত্রে আমরা ডিটেলস যাব না, পেরোল কাকে বলে এটুকু তোমরা হালকা অল্প করে একটু লিখতে পারো, 2-4 লাইন লিখে তারপরে তোমরা সরাসরি প্রশ্নে চলে আসবা। কারণ প্রশ্নটা এখানে দুইটা জিনিস এখানে সমন্বয় করে প্রশ্নটা দেওয়া হয়েছে, একটা হচ্ছে ভূমিকা আর একটা হচ্ছে গুণাগুণ। অতএব তোমাকে দুটো জিনিস আলোচনা করতে হবে। আমি সবসময় তোমাদের ক্লাসে বলি যে যখনই তোমরা কোনো প্রশ্ন আলোচনা করবে, তখন অবশ্যই প্রশ্নে যে জিনিসগুলো চাওয়া হয়েছে সেইগুলা থেকে আনসার করবা, তাহলে তোমাদের প্রশ্নটা সুন্দরভাবে নাম্বারও ভালো পাবো। তা আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। এখানে পেরোল কর্মকর্তার ভূমিকা বা ভূমিকাও আসতে পারে, আবার কাজও আসতে পারে। তোমরা যে কোনো একটা আনসার শিখে রাখলে যে কোনো ভাবে আসুক না কেন, যাতে আনসারটা সঠিকভাবে করতে পারো, একটু বোঝার জন্য আমি 2 অবলিক দিয়ে দিয়েছি। আচ্ছা, প্রথম যে কাজ বা প্রথম যে ভূমিকা সেটা হচ্ছে অনুসন্ধান করা। পেরোল কর্মকর্তা যিনি থাকেন, উনি পেরোলে যে ব্যক্তি যাবে, মানে অপরাধী যে, সে তাকে তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে অনুসন্ধান করতে হবে। হ্যাঁ, এবং বিভিন্ন বিষয় জানতে হবে। কারণ না জানলে কিন্তু সেই বিষয় সম্পর্কে, সেই সমস্যা সম্পর্কে, কেন সে এই অপরাধের সাথে জড়িত হয়েছে, কেন সেই অপরাধ করতে উদ্যত হয়েছে, বিভিন্ন বিষয় সম্পর্কে কি করতে হবে, মানে অনুসন্ধান করতে হবে, জানতে হবে। জেনে তারপরে পরবর্তী স্টেপে উনি কাজ করবেন। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পেরোল কর্মকর্তার ভূমিকা বা কাজ। আচ্ছা, তারপরে হচ্ছে তত্ত্বাবধান ও পরামর্শ দান। দেখো এক্ষেত্রে পেরোল কর্মকর্তা কি করে থাকে, একজন দাগী আসামি হোক বা সাজাপ্রাপ্ত, দণ্ডপ্রাপ্ত আসামি হোক, তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়ার ব্যবস্থা করে থাকে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তত্ত্বাবধান করে থাকে পেরোল কর্মকর্তা যিনি, উনি পেরোলিকে তত্ত্বাবধান করে থাকে সার্বিকভাবে দেখাশোনা। তত্ত্বাবধান মানে কি, দেখাশোনা করা এবং তাকে বিভিন্ন ধরনের
পরামর্শ দেওয়া, কোন কাজ করলে তাকে ভালো হবে, কোন কাজ করলে সে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, এই ধরনের উদ্বুদ্ধমূলক কথাবার্তা, উদ্বুদ্ধমূলক কাজগুলি এই পেরোল কর্মকর্তা করে থাকে। এবং অনেক সময় দেখা যায় যে পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য এই পেরোল কর্মকর্তা যিনি উনি দায়িত্ব পালন করে থাকেন। তারপর হচ্ছে পেরোলের নীতি প্রয়োগ। দেখা যায় পেরোলের কতিপয় নীতি রয়েছে এবং কার্যবিধি, তার আচরণ সম্পর্কে পেরোল কর্মকর্তা নিয়োগ করা হয়ে থাকে, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে পেরোল কর্মকর্তা যিনি উনি নিয়মিত এই পেরোলি যে ব্যক্তি, মানে দাগি আসামি যে ব্যক্তি, তার সম্পর্কে রেকর্ড লিপিবদ্ধ করবেন এবং অবশ্যই পেরোলের যে সকল নীতি বা রুলস যেগুলি আছে সেগুলো মেনটেন করে চলতে হবে। তা না হলে হবে কি, যে সে যদি আবার পুনরায় অপরাধ করে তাহলে তাকে তার শাস্তির যে মেয়াদ আছে সেই মেয়াদটা পূর্ণ করতে হবে, অর্থাৎ পুনরায় শাস্তি প্রাপ্ত হবে। সেজন্য পেরোলের যে নীতি আছে সেই নীতির প্রয়োগ করতে হবে, এটাও পেরোল কর্মকর্তার কাজ। তারপরে আমরা আরেকটা পয়েন্টস দেখতে পাই, সেটা হচ্ছে নিয়ন্ত্রণমূলক কার্যক্রম। পেরোল কার্যক্রম কি করে থাকে? পেরোল কর্মকর্তা যিনি উনি পেরোলের আচরণ নিয়ন্ত্রণ করে থাকে। আচরণ নিয়ন্ত্রণ করে থাকে মানে কি, যে পেরোলে যে ব্যক্তি মুক্তি পায় তার আচরণটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং আচরণ যাতে সে আর পুনরায় সে অপরাধী না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই আচরণ নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণমূলক কার্যক্রম মানে আচরণ যে কার্যক্রম, আচরণগত যে কার্যক্রমগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্য পেরোল কর্মকর্তার এটা হচ্ছে অন্যতম কাজ বা ভূমিকা। তারপরে আছে সংশোধনমূলক কাজ। সংশোধনমূলক কাজ হচ্ছে পেরোল কর্মকর্তার এটা হচ্ছে আরেকটা অন্যতম ভূমিকা, যেটা হচ্ছে পেরোলের সংশোধনের সুযোগ করে দেওয়া, চরিত্র সংশোধনের সুযোগ করে দেওয়া। অর্থাৎ সে যে অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়েছে, সে যে অপরাধের সাথে সামিল হয়ে জড়িত হয়ে সে এই অপরাধ করেছে, সে হয়তো পরিস্থিতির শিকার হয়ে বা অনেক সময় দেখা যায় যে মানে দলের সাথে বা বন্ধুদের পাল্লায় পড়ে অনেক সময় সে অপরাধ করে ফেলে, হ্যাঁ, বা অনেক সময় আবেগ তাড়িত হয়েও কিন্তু অপরাধ করে ফেলে অনেক মানুষ। তো সেই ক্ষেত্রে এই চরিত্র সংশোধনের যে বিষয়টা, চরিত্র সংশোধন করার জন্য তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিবে এবং পেরোল কর্মকর্তা এই চরিত্র সংশোধনের কাজটি সুন্দরভাবে সুচারুভাবে করে থাকে। এটাও আরেকটা অন্যতম ভূমিকা বা কাজ। তারপরে হচ্ছে সমষ্টিতে প্রত্যাবর্তন করা। অর্থাৎ আমরা দেখতে পাই যখন একজন দাগী আসামি সে যখন কারাগার থেকে সুস্থ স্বাভাবিক সমাজে ফিরে আসতে চায় তখন কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দেয়, হ্যাঁ, এবং সমষ্টির যারা জনগণ আছে, যেমন মনে করো তার পরিবারের লোকজন বা তার আত্মীয় স্বজন বা তার পাড়া প্রতিবেশী, তারা কিন্তু তাকে স্বাভাবিকভাবে মেনে নিতে চায় না। তো এই যে মেনে না নেওয়া, তাকে সুস্থ সমাজে ফিরিয়ে আনার ক্ষেত্রে বা প্রত্যাবর্তন করার ক্ষেত্রে পেরোল কর্মকর্তা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে ধরো যখন সে বাড়িতে যাবে তখন পেরোল কর্মকর্তা তার সাথে সাথে যাবে, গিয়ে তার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সবাইকে মোটিভেশন করবে বা তাদেরকে বলে আসবে যে আপনারা তাকে ডিস্টার্ব করবেন না, করলে কিন্তু আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন ধরনের কথা বলে এক্ষেত্রে কি করতে হবে, সমষ্টিতে প্রত্যাবর্তন করার ব্যবস্থা করা যায়। এটা পেরোলের অন্যতম একটা কাজ বা ভূমিকা। তারপরে আছে পুনর্বাসনমূলক কার্যক্রম। পেরোলে যখন একজন দাগী আসামি মুক্তি পায় তখন তার পুনর্বাসনের দরকার হয়, অর্থাৎ সুস্থ স্বাভাবিক সমাজে ফিরে গিয়ে তাকে আর্থসামাজিক কাজে নিয়োজিত হতে হয়। না হলে কি হবে, সে আবার অপরাধ করবে। কারণ অর্থ হচ্ছে এমন একটা জিনিস বা যেটা মানে দোলনা থেকে কবর পর্যন্ত অর্থের প্রয়োজন, তাই না? তো এই ক্ষেত্রে অর্থ যদি তার হাতে না থাকে তাহলে তার ভিতরে মানে আবার অপরাধমূলক কাজের সাথে সে জড়িয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় তার মৌলমানবিক চাহিদাগুলো পূরণ না করার কারণে অনেক সময় দেখা যায় যে এই অপরাধের সাথে সে আবার হয়তো জড়িয়ে যেতে পারে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে পুনর্বাসনমূলক যে কার্যক্রম আছে সেই পুনর্বাসনমূলক কার্যক্রম এবং অর্থনৈতিক এবং সামাজিকভাবে যাবতীয় ব্যবস্থা পালন করার ক্ষেত্রে পেরোল কর্মকর্তা সহায়তা করে থাকে।
আচ্ছা, তারপরে হচ্ছে অপরাধীকে পাহারা দেওয়া। কারণ আমরা এই পয়েন্টটি দেখতে পাই যে যে ব্যক্তি অপরাধী, যে অপরাধ করে সাজাপ্রাপ্ত হয়েছে বা দণ্ডপ্রাপ্ত হয়েছে, সে যখন কারাগারে যায় তখন কিন্তু তার ভিতরে একটা অনুশোচনার সৃষ্টি হবে। হ্যাঁ, তো এই অবস্থায় তার চরিত্র সংশোধনের জন্য, যাতে সে সুস্থ স্বাভাবিক সমাজে ফিরে আসতে পারে, এই উদ্দেশ্যে তাকে যদি কিছু শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়। হ্যাঁ, তো এর ভিতরে কিছু শর্ত আছে, যেমন মনে করো সে তার সে তার কি বলে ঠিকানা পরিবর্তন করতে পারবে না, সে অন্য পেশায় যেতে পারবে না, সে সমাজে অনাচার করতে পারবে না, বিশৃঙ্খলা করতে পারবে না। এই ধরনের কাজগুলো যাতে না করে সেজন্য কিন্তু পেরুল কর্মকর্তা সবসময় পাহারা দিয়ে থাকে বা টেক কেয়ার করে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে পেরুল কর্মকর্তার অন্যতম একটা কাজ। তারপরে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। সমাজকর্ম একটা জিনিস বিশ্বাস করে, সেটা হচ্ছে কি, যে তোমার সমস্যা তোমার মাধ্যমে সমাধান করা হবে। সমাজকর্ম জাস্ট কি করে থাকে, মানে সহায়ক ভূমিকা পালন করে থাকে, পথ বাতলিয়ে দিয়ে থাকে, তাই না? সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণ অগ্রাধিকার দেওয়া এবং সম্পূর্ণ প্রায়োরিটি দেওয়া এবং এক্ষেত্রে সহায়তা করা, সহযোগিতা করা, এটা হচ্ছে পেরুল কর্মকর্তার কাজ। কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা এবং সার্বিক তত্ত্বাবধান করা, এটা হচ্ছে পেরুল কর্মকর্তার অন্যতম কাজ। তো এই ছিল পেরুল কর্মকর্তার ভূমিকা বা কাজ। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব, এটা পেরুল কর্মকর্তার গুণাবলী বা যোগ্যতা। একজন পেরুল কর্মকর্তার কি কি গুণাবলী থাকে বা কি কি যোগ্যতা থাকে। এখানে প্রশ্নে তোমাদের শুধু চাওয়া হয়েছে গুণাবলী, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের বোঝানোর স্বার্থে এক্ষেত্রে গুণাবলীও দিয়েছি অথবা যোগ্যতা। প্রশ্ন এভাবে আসতে পারে যে পেরুল কর্মকর্তার কি কি যোগ্যতা থাকা আবশ্যক, অথবা প্রশ্ন এভাবে আসতে পারে পেরুল কর্মকর্তার কি কি গুণাবলী রয়েছে আলোচনা করো, ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু তোমরা মাস্টার্সের স্টুডেন্ট, তোমাদের অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে একটু স্কিল থাকা দরকার, না হলে তোমাদের প্রশ্নের আনসার করতে গিয়ে তোমাদের একটু হিমশিম খেতে হবে। তো আচ্ছা, তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি কি যোগ্যতা বা কি কি গুণাগুণ থাকা প্রয়োজন। এক নম্বর সেটা হচ্ছে ব্যক্তিত্ববান ও কর্মঠ। পেরুল কর্মকর্তা যিনি, হ্যাঁ, ওনাকে অবশ্যই ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। ব্যক্তিত্ব সম্পন্ন যদি না হয় তাহলে কি হবে, তাকে কেউ মানবে না। এবং পার্সোনালিটি, এটা একটা মানুষের মহৎ একটা গুণ, হ্যাঁ, এটা অর্জন করে নিতে হয়। এবং পেরুল কর্মকর্তা যিনি, ওনার আরেকটা গুণ হচ্ছে, আরেকটা গুণাবলী হচ্ছে উনি কর্মঠ হবে। ওনাকে কর্মঠ হতে হবে, পরিশ্রমী হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যে পয়েন্টটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে শিক্ষিত ও প্রজ্ঞার অধিকারী। পেরুল কর্মকর্তা যিনি, হ্যাঁ, তাকে অবশ্যই বিভিন্ন বিষয়ে, মানে তাকে শিক্ষিত হতে হবে এবং বিভিন্ন প্রজ্ঞার বা জ্ঞানের অধিকারী হতে হবে। যেমন মনে করো সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, তারপরে হচ্ছে নৃবিজ্ঞান, অপরাধ বিজ্ঞান ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে তাকে, মনোবিজ্ঞান, আইন বিজ্ঞান ইত্যাদি বিষয় সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান যদি অর্জন না হয় তাহলে কিন্তু সে মানে সব বিষয়ে সমাধান দেওয়া সম্ভব না। তারপরে হচ্ছে সমস্যা সমাধানের জ্ঞান। দেখো, পেরুল কর্মকর্তার এটা অন্যতম আরেকটা গুণ, সেটা হচ্ছে সমস্যা সমাধানের ক্ষেত্রে তার জ্ঞান থাকতে হবে। যে কোনো সমস্যা মানে হতে পারে, সমাজে চলতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে পেরুলি যে, সে তো কারাগার থেকে ফিরে এসছে সমাজে, তাই না? তো তার আরো বেশি সমস্যা হবে। সুস্থ সমাজে ফিরে আসতে হলে তার যে আশেপাশে যারা আছে, লোকজন আছে, আত্মীয় স্বজন যারা আছে বা পরিবারের লোকজন যারা আছে, বিশেষ করে পাড়ার প্রতিবেশী যারা, তারা কিন্তু সহজভাবে মেনে নিতে চায় না। তো এই ক্ষেত্রে বিভিন্ন প্রবলেমস হতে পারে। সেই প্রবলেমস গুলা কিভাবে সলভ করা যায় সেই সম্পর্কে অবশ্যই মানে জ্ঞান থাকতে হবে পেরুল কর্মকর্তা, ঠিক আছে। তারপরে হচ্ছে যোগ্যতা ও
কর্মকর্তাকে অবশ্যই যোগ্য এবং দক্ষ হতে হবে এবং বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে হবে। হ্যাঁ, শুধু একটা সাবজেক্টের উপর তার জ্ঞান থাকলে চলবে না, তাকে অবশ্যই পরিকল্পনা, তথ্য আদান প্রদান, সংগঠিত করা, মূল্যায়ন প্রভৃতি বিষয়ে জ্ঞান থাকতে হবে। ঠিক আছে? তো এই সম্পর্কে যদি জ্ঞান না থাকে, যোগ্যতা এবং দক্ষতা যদি না থাকে, তাহলে কিন্তু সে মানে অপরাধীর সাথে মিশতে পারবে না, অপরাধীর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। ঠিক আছে? এবং এই যোগ্যতা এবং দক্ষতা তাকে অবশ্যই অর্জন করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পেশাগত সম্পর্ক স্থাপন, যেটা আমাদের সমাজকর্মের ভাষায় যাকে বলা হয় পেশাগত সম্পর্ক স্থাপন বা র্যাপোর্ট। র্যাপোর্ট হচ্ছে কি, যে সমস্যাগ্রস্ত ব্যক্তির সাথে সাহায্যার্থীর যে সম্পর্ক সেটাকে বলা হয় র্যাপোর্ট। তো এক্ষেত্রে সমস্যাগ্রস্ত ব্যক্তি হচ্ছে পেরোলি, আর সমস্যার সমাধানে যিনি সাহায্য করবেন বা পেরোল কর্মকর্তা যিনি, ওনার সাথে পেরোলি বা সাজাপ্রাপ্ত আসামি যে, তার একটা রিলেশন তৈরি করতে হবে। তার একটা গুড রিলেশন যদি না থাকে, ভালো রিলেশন যদি না থাকে, যোগাযোগ যদি না থাকে, তাহলে কিন্তু পেশাগত সম্পর্ক স্থাপন হবে না এবং তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে। সেজন্য এই পেরোল কর্মকর্তার একটা অন্যতম গুণ হচ্ছে যে রেকর্ড স্থাপন করা বা পেশাগত সম্পর্ক স্থাপন করা। পেশাগত সম্পর্ক যদি স্থাপন করা না হয়, তাহলে কি হবে? সমস্যার সমাধান করা সুন্দরভাবে করা সম্ভব হবে না। তারপরে হচ্ছে অভিজ্ঞতা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন। অভিজ্ঞতা যদি না থাকে, হ্যাঁ, দেখা যায় বিভিন্ন সমস্যার সমাধান করার ক্ষেত্রে অভিজ্ঞতা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং কাজের সক্ষম অভিজ্ঞতার উপর পেরোল ব্যবস্থা নির্ভরশীল। অভিজ্ঞতা শক্তিশালী হলে সিদ্ধান্ত নেওয়া কিন্তু সহজ হয়, তাই না? আর আরেকটা বিষয় হচ্ছে অভিজ্ঞতাকে গুরুত্ব দিলে পেরোল ব্যবস্থায় সুফল আসে খুব দ্রুত। অভিজ্ঞতা একটা বিষয়। অভিজ্ঞতা যার কম, সে সমাধান করতে পারে কম। যার অভিজ্ঞতা বেশি, মানে এক্সপিরিয়েন্স বেশি, সে খুব দ্রুত সমস্যার সমাধান করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে সার্বিকভাবে অর্থ সহায়তা দান। পেরোলে মুক্তিপ্রাপ্ত যারা, তার এই ধরনের আসামিদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বা অর্থ বরাদ্দ থাকে। সেই অর্থটা তাদের জন্য ব্যয় করতে হয় এবং এক্ষেত্রে পেরোল কর্মকর্তা এই অর্থটা সুন্দরভাবে সুচারুরূপে ব্যয় করবে এবং সেটার মানসিকতা থাকা আবশ্যক। এতে করে মুক্তিপ্রাপ্ত অপরাধীরা তাদের জন্য বরাদ্দ যে অর্থটা পেয়ে থাকে, সেই অর্থটা সুন্দরভাবে বা সঠিকভাবে কাজে লাগিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আবেগকে গুরুত্ব প্রদান। দেখো, একটা জিনিস সত্যি কথা যে মানুষ কিন্তু একটা কথা বলা হয় যে মানুষ হচ্ছে মাটির তৈরি। মানুষের মন আছে, মানুষের আবেগ আছে, মানুষের বিবেকও আছে। তো এক্ষেত্রে এই আবেগটাকে গুরুত্ব দিতে হবে এবং তাকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে পেরোল কর্মকর্তা কি থাকতে হবে? গুরুত্ব দিতে হবে, মানে আবেগটাকে গুরুত্ব দিতে হবে বা প্রাধান্য দিতে হবে। ঠিক আছে? তো এই আবেগ থাকলেই শুধু হবে না, আবেগটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে, তাই না? যে একজন ব্যক্তি সে সমস্যাগ্রস্ত, সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। এই সমস্যার সম্মুখীন হয়ে সে যদি পেরোল কর্মকর্তার কাছে এসে তার মনের দুঃখটা প্রকাশ করে, কেঁদে দেয় বা চিল্লাচিল্লি করে বা হইচই করে, তো তার সাথে সাথে পেরোল কর্মকর্তাও যদি এরকম হইচই করে বা কান্নাকাটি করে, তাহলে কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো এক্ষেত্রে পেরোল কর্মকর্তার এটা অন্যতম একটা গুণ যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে তার আবেগ তো অবশ্যই থাকবে, কিন্তু আবেগের সাথে বিবেকটাকে কাজে লাগিয়ে তাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে সেবা ও সততা। পেরোল কর্মকর্তার এটা হচ্ছে অন্যতম একটা গুণ, যে গুণটা থাকা প্রত্যেকটা পেরোল কর্মকর্তারই উচিত। সেটা হচ্ছে সেবা করার বা সেবা দেওয়ার যে মন মানসিকতা। সেবা করা এবং সেবা দেওয়ার যে মন মানসিকতা, সেটা কিন্তু পেরোল কর্মকর্তা থাকতে হবে। আর একটা বিষয় হচ্ছে কি, সততা থাকতে হবে। একজন মানুষ যদি সৎ না হয়, তাহলে কিন্তু তার কাজে কোনো মানে সততা থাকবে না। ঠিক আছে? এবং এক্ষেত্রে সেবক তার সৎ জীবনের প্রভাব পেরোলি যে তার উপরে পড়ে।
হ্যাঁ, এমন যদি হয় যে সে টাকা অর্থের বিনিময়ে সে তার কর্মটা সুন্দরভাবে করতে পারছে না বা কাজটা সুচারুভাবে করতে পারছে না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো এক্ষেত্রে এই পেরোল কর্মকর্তা এটা অন্যতম একটা গুণ, সেটা হচ্ছে সেবা এবং সততা। আচ্ছা, তারপরে হচ্ছে ভালো ব্যবহার ও ন্যায় বিচার। পেরোল কর্মকর্তাকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। কারণ কি, যে আমরা জানি যে ব্যবহারই হচ্ছে মানুষের বংশের পরিচয়। ঠিক আছে, ব্যবহারই হচ্ছে মানুষের বংশের পরিচয়। ব্যবহার দিয়েই কিন্তু মানুষের বংশের পরিচয় পাওয়া যায়, এটা কথায় বলা হয়। আর একজন মানুষের ব্যবহার দিয়ে কিন্তু মানে মন জয় করা যায়, মানুষের মন জয় করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ন্যায় বিচার করার ক্ষমতা থাকতে হবে। পেরোল কর্মকর্তাকে অবশ্যই ন্যায় বিচার করার গুণাগুণ বা ক্ষমতা থাকতে হবে। ন্যায় বিচার যদি না থাকে, তার ভিতরে যদি ন্যায়বোধ না থাকে, হ্যাঁ, সমস্যা তখন কিন্তু বেড়েই যাবে, সমস্যার সমাধান কখনো করা সম্ভব হবে না। তারপরে হচ্ছে লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে মানবীয় গুণের অধিকারী। পেরোল কর্মকর্তাকে অবশ্যই মানবীয় গুণের অধিকারী হতে হয়। তিনি তার মানবীয় গুণকে কাজে লাগিয়ে সংশোধনমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলশ্রুতিতে পেরোলিরা বিভিন্ন মানবীয় ঘটনার সমস্যার সমাধানে এগিয়ে আসে। তাহলে আমরা এই উপযুক্ত আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে পেরোল কর্মকর্তার কতগুলো ভূমিকা রয়েছে, যে ভূমিকার মাধ্যমে সে তার কাজটা সুন্দরভাবে সুচারুরূপে করতে পারে। আবার আমরা এটাও জানলাম যে পেরোল কর্মকর্তার কতিপয় গুণাবলী বা যোগ্যতা রয়েছে, যেগুলোর মাধ্যমে সে তার সার্বিক কার্যক্রম সুন্দরভাবে ভালোভাবে সম্পন্ন করতে পারে। তো আজকে তাহলে এই পর্যন্তই। আগামী ক্লাসে যদি বেঁচে থাকি, সুস্থ থাকি, তোমাদের সাথে হয়তো আবার এভাবে অনলাইন ক্লাসে দেখা হবে। তবে উপরওয়ালার কাছে দোয়া করি যে আমরা আবার যেন সেই আগের মতো পুনরায় তোমাদের সাথে ক্লাসে আমরা একসাথে দেখা করতে পারি, ক্লাস নিতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি। হ্যাঁ, সেই প্রত্যাশায় উপরওয়ালার কাছে আমরা সবাই প্রার্থনা করি যাতে আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি। এই বলে আমি আমার আজকের লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ।